আজকে আমরা আধুনিক ইতিহাস সম্পর্কে কিছু শিখব। ঠিক আছে, আধুনিক ইতিহাসের প্রথম পার্টে ভারতের যে ব্রিটিশ সরকার যখন রাজত্ব শুরু করলো, তারা এখানে এসে ভাবলো এখানে একটা আইন প্রণয়ন দরকার, তা না হলে এখানে শাসন করা সম্ভব নয়। তাই তারা কিছু আইন প্রণয়ন তৈরি করলো। সেই আইনগুলো সম্পর্কেই আমরা পড়বো, যে সেই আইনে কি কি বলা হলো এইগুলো সম্পর্কে। তো প্রথমে 1773 সালে ব্রিটিশ সরকার একটা আইন তৈরি করলো, যেটা হলো রেগুলেটিং অ্যাক্ট। তাহলে প্রথম আইনটা কি? 1773-এর রেগুলেটিং অ্যাক্ট। ঠিক আছে, আমরা এ দিয়ে লিখলাম 1773-এর রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্ট। এইবার এই আইনে কি কি বলা হয় সেইগুলো আমরা দেখব। প্রথম এই আইনে বলা হয়েছিল যে তার আগে কি ছিল? গভর্নর ছিল, তাই তো? এবার ওইটাই কি বাংলার গভর্নর ছিল, সেইটাকেই 1773 সালে বলা হয় যে বাংলার গভর্নর পদ তুলে দিয়ে বাংলার গভর্নর জেনারেল পদ করা হয়। ঠিক আছে, তাহলে বাংলার গভর্নর জেনারেল পদ তৈরি হয়, বাংলার গভর্নর জেনারেল পদ তৈরি হয়। তাহলে এখানে আমাদের শেষ বাংলার গভর্নর কে? ওয়ারেন হেস্টিংস। আর প্রথম বাংলার গভর্নর জেনারেল কে হবে? তাহলে ওয়ারেন হেস্টিংস হবে। তাহলে শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস। আর প্রথম বাংলার গভর্নর জেনারেল, প্রথম বাংলার গভর্নর জেনারেল প্রথম বাংলার গভর্নর জেনারেল যে শেষ, সেই হবে ওয়ারেন হেস্টিংস। এই পদটা প্রথমে কি করা হলো? তৈরি করা হলো কোন আইন দ্বারা? 1773-এর রেগুলেটিং অ্যাক্ট দ্বারা। তারপরে কি হলো? একটা কলকাতায় একটা সুপ্রিম কোর্ট তৈরি করা হলো। এই আইনে বলা হলো যে কলকাতাতে একটা সুপ্রিম কোর্ট তৈরি করা হবে। সেটা কত সালে? 1774 সালে। 1774 সালে কলকাতায় সুপ্রিম কোর্ট তৈরি করা হলো। কলকাতায় সুপ্রিম কোর্ট তৈরি হলো। ঠিক আছে, এটা তাহলে 1774 সালে যে কলকাতা সুপ্রিম কোর্ট তৈরি হলো, এটা কোন আইন অনুসারে হলো? 1773-এর রেগুলেটিং অ্যাক্ট অনুসারেই হলো। আর একটা কথা বলা হলো, প্রত্যেক 20 বছর অন্তর একটা করে সনদ আইন তৈরি হবে। ঠিক আছে, প্রত্যেক 20 বছর অন্তর সনদ আইন তৈরি। সনদ আইন তৈরি। আচ্ছা, এই পর্যন্ত গেল। মানে প্রত্যেক 20 বছর অন্তর অন্তর একটা করে সনদ আইন তৈরি হবে। এছাড়াও এই আইনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ছিল, তার উপরে ব্রিটিশ সরকার নজরদারি শুরু করলো এই আইনের দ্বারাই। তাছাড়াও যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যারা ব্যক্তিগত বাণিজ্য করত বা ব্যক্তিগত কাজে নিযুক্ত ছিল, সেগুলোও বন্ধ করা হলো 1773-এর রেগুলেটিং অ্যাক্ট অনুসারে। ঠিক আছে, তাহলে 1773-এর রেগুলেটিং অ্যাক্ট বুঝতে পারলে প্রথমে কি বললো? বাংলার গভর্নর জেনারেল যে পদ, সেটাকে তৈরি করা হলো। বাংলার গভর্নরটাকে তুলে দিয়ে বাংলার গভর্নর জেনারেল পদ তৈরি করা হলো। বাংলার শেষ গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল হলেন ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে, এটা কিন্তু শেষ গভর্নর আর এটা হচ্ছে বাংলার গভর্নর জেনারেল। ঠিক আছে, তাহলে প্রথম আর শেষটা বোঝা গেল, শেষ আর প্রথমটা। আর একটা কি? একটা সুপ্রিম কোর্ট তৈরি করা হলো কলকাতায় 1774 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে। আর কি বলা হলো? প্রত্যেক 20 বছর অন্তর অন্তর ভারতবর্ষে একটা করে সনদ আইন তৈরি করা হবে।
সনদ আইন মানে কি, যে প্রত্যেক 20 বছর বছর একটা করে আইন তৈরি করা হবে এবং সেই আইনগুলোতে কোনো নতুন জিনিস ঢুকবে বা কোনো জিনিস বন্ধ করা হবে, এইভাবে আইনগুলো তৈরি করা হবে, সেগুলো সনদ আইন। এরপরে আমরা সেই আইনগুলো সম্পর্কে জানবো। তাহলে এই পরে সবাই বলতে পারো 73 রেগুলেটিং অ্যাক্ট হয়ে গেল। এইবার 1773 রেগুলেটিং অ্যাক্টে যা ভুলভাল ছিল বা ভুলভ্রান্তি ছিল সেইগুলোকে পুনরায় সংশোধন করার জন্য তৈরি হলো পিটের ভারত শাসন আইন। পিটের ভারত শাসন আইন। পিট কে ছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন উইলিয়াম পিট। তিনি একটা আইন তৈরি করলেন যেটাকে বলা হয় পিটের ভারত শাসন আইন। পিটের ভারত শাসন আইন এটা তৈরি হয়েছিল 1784 খ্রিস্টাব্দে। 1784 এডি। এডি মানে আফটার ডেথ, অর্থাৎ 1784 খ্রিস্টাব্দে। এই আইনগুলোতে কি কি বলা হয়? পিটের ভারত শাসন আইনে কি কি বলা হয়? প্রথম বলা হয় যে কলকাতা সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল, সেই কলকাতা সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা ছিল 3 জন, সেই 3 জন থেকে 4 জন করা হয়। তাহলে সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা 4 করা হয়, 3 থেকে 4 হয়। সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বিচারকের সংখ্যা 3 থেকে 4 করা হয়। আর একটা জিনিস, সেটা হচ্ছে কি, কোম্পানির বাণিজ্যিক ও রাজনৈতিক কার্যকলাপ পৃথক করা হয়। অর্থাৎ বাণিজ্যের জায়গায় বাণিজ্য থাকবে, রাজনৈতিক বিষয়ের জায়গায় রাজনৈতিক বিষয় থাকবে। তাহলে কি, কোম্পানির বাণিজ্যিক ও রাজনৈতিক কার্যকলাপ পৃথক করা হয়। কোম্পানির বাণিজ্যিক ও রাজনৈতিক কার্যকলাপকে পৃথক করা হয়। এটা হয়ে গেল 2 নম্বর, দুটো নিয়ম গেল। 3 নাম্বারটা কি বলা হয়, যে বাণিজ্যিক কার্যকলাপের জন্য কোর্ট অফ ডিরেক্টরস এবং রাজনৈতিক কার্যকলাপের জন্য বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হবে। ঠিক আছে, তাহলে বাণিজ্যিকের জন্য কোর্ট অফ ডিরেক্টরস, বাণিজ্যিক পুরোটা লিখলাম না, বাণিজ্যিকের জন্য কোর্ট অফ ডিরেক্টরস, আর রাজনৈতিক বিষয়ের জন্য তৈরি করা হয় বোর্ড অফ কন্ট্রোল। রাজনৈতিকের জন্য বোর্ড অফ কন্ট্রোল, বোর্ড অফ কন্ট্রোল। এটা হলো পিটের ভারত শাসন আইনে এগুলো বলা হয়। কি কি বলা হয়? সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা 3 থেকে 4 করতে হবে। তারপরে কোম্পানির বাণিজ্যিক ও রাজনৈতিক কার্যকলাপ পৃথক করতে হবে। আর একটা কি, বাণিজ্যকে দেখাশোনা করার জন্য কোর্ট অফ ডিরেক্টরস তৈরি করা হয়, আর রাজনৈতিক বিষয়কে দেখাশোনা করার জন্য বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয়। এটা হচ্ছে পিটের ভারত শাসন আইন 1784 খ্রিস্টাব্দে হয়ে গেল। এরপরে আমরা আসবো হচ্ছে 1793 খ্রিস্টাব্দের প্রথম চার্টার অ্যাক্ট বা প্রথম সনদ। আমরা কি পেলাম? প্রথম চার্টার অ্যাক্ট বা প্রথম সনদ আইন। তাহলে কি বলা হয়েছিল কি 20 বছর অন্তর অন্তর একটা করে চার্টার অ্যাক্ট তৈরি হবে। তারপর 1773 এর পর 1793 একটা চার্টার অ্যাক্ট তৈরি হলো। তাহলে কি 1793 এর সনদ আইন, বাংলায় লিখলাম সনদ আইন, এটাকে ইংরেজিতে চার্টার অ্যাক্ট বলা হয়। সনদ আইন। এই আইনে কি কি বলা হলো? এই আইনে বেশি কিছু বলা হয় না। এই আইনে বলা হয় যে কোম্পানির বাণিজ্যিক সুবিধা আরো 20 বছরের জন্য বাড়ানো হয়। ঠিক আছে, তাহলে কি কোম্পানির বাণিজ্যিক সুবিধা 20 বছরের জন্য বাড়ানো হয়। কোম্পানির বাণিজ্যিক সুবিধা 20 বছরের জন্য বাড়ানো হয়। তাছাড়া বেশি কিছু এই আইনে করা হয় না। বছরের জন্য বাড়ানো হয়।
যে আমরা সনদ আইনে কি দেখলাম, কোম্পানি বাণিজ্যিক সুবিধা 20 বছরের জন্য শুধু বাড়িয়ে দেওয়া হলো, আর সেরকম কিছু করা হলো না। এরপরে আমরা 2 নাম্বার সনদ আইনে যাব, সেটা হচ্ছে কি 1793 পরে 10 বছর কত হয়, 1803, তার 10 বছর 1813, তাহলে এটা কত হবে, দ্বিতীয়টা 1813 সনদ আইন, তাই তো? তাহলে দ্বিতীয় চার্টার অ্যাক্ট হচ্ছে 1813 সাল। সনদ আইন বা 1813 চার্টার অ্যাক্ট। আচ্ছা, এই আইনে কি কি বলা হচ্ছে? এই আইনে বলা হচ্ছে খ্রিস্টান যারা মিশনারি আছে, ঠিক আছে, তাদেরকে ভারতে ধর্ম প্রচারের অনুমতি দেওয়া হচ্ছে। তাহলে প্রথমত আমরা কি পাচ্ছি, খ্রিস্টান মিশনারিরা ভারতে ধর্ম প্রচারের অনুমতি পাচ্ছে, খ্রিস্টান মিশনারিরা ধর্ম প্রচারের অনুমতি পাচ্ছে। ধর্ম প্রচারের অনুমতি পায়। দ্বিতীয়ত কি বলা হয়, এই বছরেতেই কিন্তু 1813 সালে এই 1813 চার্টার অ্যাক্ট অনুসারে বলা হয় যে ভারতীয় শিক্ষা খাতে প্রতি বছর 1 লক্ষ টাকা করে বরাদ্দ করা হবে। তাহলে ভারতীয় শিক্ষা খাতে 1 লক্ষ টাকা বরাদ্দ হয়। ভারতীয় শিক্ষা খাতে 1 লক্ষ টাকা বরাদ্দ হয়। আচ্ছা, 3 নম্বরে কি বলা হয়, কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অধিকার অবসান ঘটে, অর্থাৎ কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকারের অবসান ঘটে শুধুমাত্র চা ছাড়া, অর্থাৎ চায়েই শুধুমাত্র একচেটিয়া বাণিজ্যের অধিকার পায়, তাছাড়া বাকি প্রত্যেকটা জিনিসে একচেটিয়া বাণিজ্যের অধিকার কোম্পানি হারায়, অর্থাৎ একচেটিয়া বাণিজ্যের অবসান, একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে। একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে 1813 সনদ আইন অনুসারে। তবে ব্র্যাকেটে লিখে দিলাম শুধুমাত্র চা বাদ দিয়ে, চায়ে একচেটিয়া বাণিজ্যের অধিকার থেকেই যায়, শুধুমাত্র চা বাদ দিয়ে। আচ্ছা, এইগুলো গেল হচ্ছে তোমার 1813 যে চার্টার অ্যাক্ট, সেই চার্টার অ্যাক্টের যে নিয়ম কানুন গুলো করা হয়েছিল সেইগুলো কি কি। প্রথমে খ্রিস্টান মিশনারিরা ভারতে ধর্ম প্রচারের অনুমতি পেল। তারপরে কি, ভারতীয় শিক্ষা খাতে 1 লক্ষ টাকা বরাদ্দ করা হলো, যে ভারতের শিক্ষাকে আরো উন্নত করার জন্য 1 লক্ষ টাকা করে বরাদ্দ করা হলো। আর কি হলো, একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটলো, মানে একভাবে এতদিন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করতো সেটার অবসান ঘটে গেল, শুধুমাত্র চা বাদ দিয়ে, যে চায়েই শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্য থাকবে, বাকি অন্য কোনো জিনিসে থাকবে না। এটা হচ্ছে 1813 সনদ আইন বা 1813 চার্টার অ্যাক্ট। এর পরবর্তীতে আছে এর 20 বছর পরে, অর্থাৎ 1823, তারপরে হচ্ছে 1833, 1833 এর সনদ আইন, অর্থাৎ 20 বছর পর 1813 যোগ 20 অর্থাৎ সনদ আইন, সেটা হচ্ছে কি 1833 এর সনদ আইন। তাহলে 3 নাম্বার দিলাম আমরা 1833 এর সনদ আইন। এই আইনে কি বলা হয়, চীনের সাথে একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে। তাহলে প্রথমে বলা হয় চীনের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে, চীনের সাথে একচেটিয়া বাণিজ্যের অবসান। একচেটিয়া বাণিজ্যের অবসান। 2 নম্বরে কি আছে, যে এতদিন কি ছিল, বাংলার গভর্নর জেনারেল ছিল। তাহলে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিল, ওয়ারেন হেস্টিংস। এইবার এই পদটাকে তুলে দেওয়া হলো 1833 এর সনদ আইন অনুসারে। কি বলা হলো, বাংলার গভর্নর জেনারেল পদ উঠে গেল, বাংলার গভর্নর জেনারেল পদের অবসান।
বাংলার গভর্নর জেনারেল পদ তুলে দেওয়া হলো। নতুন একটা পদ তৈরি করা হলো, সেটা কি বাংলার গভর্নর জেনারেল ছিল, ওইটা বলা হলো ভারতের গভর্নর জেনারেল। ঠিক আছে, ভারতের গভর্নর জেনারেল পদ তৈরি হলো। ভারতের গভর্নর জেনারেল পদ তৈরি হলো। পদ তৈরি হলো। এই সময়ে বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে হবে? সেই ব্যক্তি হবে লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে শেষ বাংলার গভর্নর জেনারেল কি হবে? তাহলে লর্ড উইলিয়াম বেন্টিং লিখে দিলাম, শুধু পুরোটা লেখার জায়গা নেই। লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে প্রথম, এইটা স্টার করে দিচ্ছি, দেখো এটা খুব পরীক্ষায় আসে বা বিভিন্ন পরীক্ষাতেও আসে, এটা হচ্ছে শেষ আর প্রথম। তাহলে প্রথম ভারতের গভর্নর জেনারেল যদি ধরা হয়, প্রথম ভারতের গভর্নর জেনারেল ইনিও কিন্তু এই বেন্টিং, লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে 1833 এর সনদ আইনে কি পেলাম? চীনের সাথে একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে গেল। বাংলার গভর্নর জেনারেল পদ তুলে দিয়ে ভারতের গভর্নর জেনারেল পদ তৈরি করা হলো। বাংলার শেষ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন লর্ড উইলিয়াম বেন্টিং। আর একটা কি হলো যে 1813 খ্রিস্টাব্দে একটা বলা হয় 1813 সনদ আইনে যে কোম্পানি ভারতের শিক্ষা খাতে 1 লক্ষ টাকা করে বরাদ্দ করবে, কিন্তু এই 1 লক্ষ টাকা কোন খাতে খরচ হবে সেই নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। একটা পক্ষ বলে যে প্রাচ্য খাতে খরচ হবে, একটা পক্ষ বলে পাশ্চাত্য খাতে খরচ হবে। প্রাচ্য জিনিসটা কি? সংস্কৃত বা আমাদের যে দেশীয় যে ল্যাঙ্গুয়েজ বা সেইগুলো সম্পর্কে পড়াশোনা, দর্শন। আর হচ্ছে পাশ্চাত্য কি? যে ইংল্যান্ডের বা পাশ্চাত্য দুনিয়ার বিজ্ঞান, ইংরেজি এই ভাষায় শিক্ষা লাভ করা, এটা হচ্ছে কি পাশ্চাত্য শিক্ষা। এই যে দুই পক্ষের দ্বন্দ্বের অবসান ঘটেও কিন্তু এই 1813 সনদ আইন অনুসারে। ঠিক আছে, তাহলে কি প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বেরও অবসান ঘটছে 1813 সনদ আইন অনুসারে। ঠিক আছে, লাস্ট হচ্ছে সনদ আইন, 4 নম্বর সনদ আইন, সেটা হচ্ছে 1833 এর পরে 20 বছর পর, অর্থাৎ 1853। তাহলে 4 নম্বর 1853 সনদ আইন, 1853 সনদ আইন। এই সনদ আইনে কি করা হয়? কোম্পানির বাণিজ্য বিভাগ এবং শাসন বিভাগকে আলাদা করা হয়। এই একটা কাজই হয়, বেশি সেরকম কোনো কাজ নেই। তাহলে কি বাণিজ্য বিভাগ ও শাসন বিভাগকে পৃথক করা হয়। বাণিজ্য বিভাগ ও শাসন বিভাগ পৃথক হয়। শাসন বিভাগকে পৃথক করা হয়, পৃথক অর্থাৎ আলাদা করা হয়। ঠিক আছে, 1853 সনদ আইন এইখানে আমরা 1853 পর্যন্ত দেখলাম। এর পরবর্তী ক্লাসে আমরা 1858 ভারত শাসন আইন এবং তারপরে যে আইপিসি গুলো তৈরি হয়েছে 1861, তারপরে 1909, 1919, 1935 এই যে ভারত শাসন আইনগুলো, এর পরবর্তী ক্লাসে আমরা সেগুলো আলোচনা করব। আজকে আমরা এই পর্যন্ত রাখছি। ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পেরেছো?